বেনজিরের সঙ্গে সম্পর্কের জেরে বরিশালের 100 বিঘা জমির মালিক হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল 36 বিঘা জমিতে গড়েছেন গো-খামার। দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, সহকারী পরিচালক শওকতের নেতৃত্বে সক্রিয় অসাধু চক্র, ঘুষ দিয়ে দিব্যি পাসপোর্ট পাচ্ছেন রোহিঙ্গারাও। ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যরাতে হঠাৎ অসুস্থ, ভোরবেলায় নেওয়া হয় এভার কেয়ারে। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটে প্রথম দিনে অচল ঢাকা, আজ শাহবাগ টু ফার্মগেট সড়ক অবরোধ, চলছে শিক্ষকদের আন্দোলনও। এবং খানাখন্দে ভোগান্তির শেষ নেই মিরপুর 14-র আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগ সড়কে, সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ, জন্ম নিচ্ছে মশা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। বেনজিরের সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালের উজিরপুরের সম্রাট বনে গেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল হাসান। কিনেছেন 40 একর জমি, 30 বিঘার ওপর বাংলো বাড়ি আর 36 বিঘা জমির ওপর গড়েছেন গরুর খামার। ঢাকায় মিলেছে একাধিক ফ্ল্যাট। টিআইবি বলছে, সরকার তৎপর না থাকলে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আসছে একের পর এক। এর তালিকায় নতুন যুক্ত হলেন বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসান। 20তম বিসিএস ক্যাডার জামিল হাসান রিসোর্ট করার জন্য বরিশাল উজিরপুরের দক্ষিণ রাজাপুর গ্রামে জমি কিনেছেন 40 একর। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপর। পাশেই গড়েছেন অন্তত 36 বিঘা জমির ওপর গরুর বিশাল খামার, সঙ্গে আছে গরুর হাট। সে হাটের ইজারা নেয় তার পরিবার। এর বাইরেও রাজধানীর খিলগাঁও প্রধান সড়কে ও বনশ্রী আবাসিক এলাকার পুলিশ পার্কেও ফ্ল্যাট রয়েছে জামিলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় মাত্র কয়েক বছরে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন। আমরা দুদকের অপেক্ষায় থাকব এবং দেখব তারা কি করে, সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী স্টেপ নেব। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। এ নিয়ে সরকারের আরো কঠোর হতে হবে। এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। এদিকে অভিযোগের পর ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশ বিভাগে বদলি করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর দেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে, তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না, এবং এ সমস্ত কর্মকাণ্ডের যদি দ্রুত বিচার হয় তাহলেও কিন্তু এটি একেবারে বন্ধ হবে না আমরা জানি, কিন্তু কমিয়ে রাখা সম্ভব হবে। তারা যদি এই নৈতিকতা বিবর্জিত যে কাজ করছে, এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হলেও এটা সারা দেশ তাদের এই ধ্বংসের সুফল বা কুফল যাই বলেন সেটা ভোগ করবে। এটা আমাদের জন্য দুঃখজনক। দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারির পরামর্শ দেন তারা। তাদের যে সম্পদের পরিমাণ এটি খুবই অসঙ্গতিপূর্ণ, তো এইটি আসলে রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে, এবং নৈতিক যে শিক্ষা, এই নৈতিক শিক্ষা আবার বলিয়ান হয়ে এই দেশের সেবক হতে হলে প্রকৃত সেবক হয়েই দেশের সেবা করতে হবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, যেখানে ঘুষ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে পাসপোর্ট। এমনকি রোহিঙ্গা সদস্যরাও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের তীর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শওকত কামাল সহ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ফর্মে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী এই নারীর বয়স 17, চেহারার অবয়ব দেখে মনে হয় 25 ঊর্ধ্ব। ঠিকানায় কক্সবাজারের টেকনাফের বাসিন্দা, কিন্তু পাসপোর্ট করতে এসেছেন বান্দরবানে।
বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গেও কথার মিল নেই তার। স্থানীয়রা তার কথা শুনেই শনাক্ত করতে পারেন রোহিঙ্গা। এরপরও কক্সবাজার জেলার টেকনাফের এই বাসিন্দার পাসপোর্ট ফর্ম গ্রহণ করেছেন বান্দরবান পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত কামাল। পার্বত্য জেলার এই পাসপোর্ট অফিসের জমা কাউন্টারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীর সঙ্গে অফিস প্রধানের রয়েছে সখ্যতা। নৈশ প্রহরী মোহাম্মদ ফারুক মিয়া চিহ্নিত দালাল মোক্তারকে নিয়ে চলে কর্মকর্তার গোপন বাণিজ্য। এখানে পাসপোর্ট করতে আসা স্থানীয়দের অভিযোগ কাগজপত্র ঠিক থাকার পরও এই দালাল চক্র দাবি করে মোটা অঙ্কের ঘুষ। বিপরীতে কাগজপত্রের ত্রুটি থাকলেও ঘুষের বিনিময়ে নিমিষেই অনেকে করিয়ে নিচ্ছেন কাজ। আমি সকাল থেকে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে, তো আমার ফাইলটা নিচ্ছে না। আমার থেকে প্রায় 13,000 টাকা নিছি। কেন নিল সেটা কিন্তু আমি জানি না, কার কাছে গিয়ে বুঝাবো, কাকে গিয়ে বলবো সেটাও কিন্তু জানি না। যদি টাকা 1000 2000 যেরকম দেয় তার কাজটা আগে হয়ে যায়। যদি ডকুমেন্ট ঠিকও না থাকে ওনারা এগুলো সবকিছু ঠিক করে কাজগুলো করে দেয়। শওকত কামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ওই রোহিঙ্গা নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি অভিযুক্ত এই কর্মকর্তার। মাথায় সমস্যা আছে, অ্যাবনরমাল মেয়েটা। আপনার কাছে এই ইনফরমেশনটা আমার অফিস থেকে কে দিছে এটা আমার জানা দরকার, ঠিক আছে? আমি ধরে নিছি, আপনি যদি আমার না বলেন আমি ওই লোকের উপর টর্চার করব। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। কোন রোহিঙ্গা কোন একটা যোগসাজশে যেন বান্দরবান থেকে পাসপোর্ট করে না নিয়ে যেতে পারে, সেটার জন্য আমাদের সতর্কতা দৃষ্টি রাখতে হবে। রোহিঙ্গারা যদি কোনোভাবে অনেক টাকার বিনিময়ে একটা পাসপোর্ট নেওয়া যায়, সেটা হবে অনিয়ম এবং দুর্নীতি। এর আগে অভিযুক্ত কর্মকর্তা শওকত কামাল কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষ ও দুদকের জালে আটকা পড়েছিলেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারে কাজ করায় রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল পুরো রাজধানী। শাহবাগ, সায়েন্স ল্যাব ও চানখারপুল, বাংলা মোটর সহ বিভিন্ন পয়েন্টে অবরোধে স্থবির হয়ে আছে ঢাকা। তীব্র যানজটে জনসাধারণের ভোগান্তি পৌঁছেছে চরমে। এক দফা দাবিতে আজ বিকেল 3:30টায় শাহবাগ টু ফার্মগেট ফের অবরোধের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সপ্তাহ খানেক ধরে চলছে আন্দোলন। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিটির অংশ হিসেবে রোববার দুপুর 3টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে চাংখারপুল, শাহবাগ প্রদক্ষিণ করে কোটা বিরোধীরা অবস্থান নেয় বাংলা মোটর। সড়কে যান চলাচল বন্ধ করে এ সময় তারা স্লোগান দিতে থাকে। মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসো এরকম বৈষম্য কেন? বর্তমানে যে বৈষম্যটা চলছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়াই উচিত। ফ্যামিলি যারা আছে, গার্জেন যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক ওটা সমাধান হয়ে যাক, অন্তত সমাধান হয়ে গেলে এই ভোগান্তিটা আমরা। এখানে প্রায় 2 ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি, গাড়িতে প্রচন্ড গরম, গাড়ি থেকে অলরেডি নেমে আসছি। আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক। রাস্তায় যাত্রী গাড়ি আটকায় দিছে, পাবলিকের ভাড়া ফেরত দিতে হয়েছে। এখন মনে করেন এই ঝামেলাটা তো আমরা চাই না, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। সন্ধ্যায় আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়ার গুজব উঠলেও পরে সমন্বয়কারী বিষয়টি খোলাসা করেন। 4 ঘন্টা পর শাহবাগ থেকে উঠে যায় অবরোধকারীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। এবারে 4 দফা দাবি নয়, 1 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার দুপুর 3:30টা থেকে রাজধানীর শাহবাগ টু ফার্মগেট ও গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে চলবে বাংলা ব্লকেট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর।
রাজধানীর মিরপুর ১৪ নম্বরের আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগটি প্রায় বছরখানেক যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। ৫ মিনিটের বৃষ্টিতেই ভাঙাচোরা সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে চলতে হয় ঝাঁকুনির মধ্যে। গর্তে পানি জমে তৈরি হয় বাড়তি ভোগান্তি। আর ডিএনসিসি ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ। পানি প্রবাহ না থাকায় জন্ম নিচ্ছে মশা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর মিরপুর এলাকার আনন্দবাজার থেকে শেওড়াপাড়া পর্যন্ত মহল্লার ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলা প্রায় ১ কিলোমিটার সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা, আর সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অধীন। প্রতিদিন সড়কটি দিয়ে লাখখানেক মানুষের চলাচল। সড়কের এমন দশায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পিছনেই দেখেন এই যে অবস্থা, কি অবস্থা, পানি উঠে আছে, মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না, রাস্তা খুবই করুণ অবস্থা। তো এখানে আমার মনে হচ্ছে এখানে দেখার কেউ নাই, দেখার কেউ থাকলে অবশ্যই এই রাস্তাগুলো ভালো হয়ে যেত আশা করি। পানি হলে রাস্তায় পানি জমে থাকে, হ্যাঁ, সাধারণ মানুষের চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে ভাই। আমরা রিক্সা নিয়ে যেতে পারছি না, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছি না, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সড়কটি দিয়ে অনেকটা লাফিয়ে চলে রিক্সা সহ অন্যান্য যানবাহন। এতে বেশি ভোগান্তির মুখে পড়েন নারী ও শিশুরা। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। টাল ভাঙাইতে নিব ১০০ টাকা, তাহলে মনে করেন যে আমাকে প্রত্যেক ইতে একটা টালে এবারে যে ২৫০ টাকা খরচা আছে। আমাদের স্কুলে যেতে গেলে সমস্যা বলতে গেলে মানে জুতা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, পরে স্যাররা এরকম বকা দিতেই থাকে। অনেক কষ্ট হয় চলতে, মনে করো বাড়িতে পারি না, বাসায় উঠতে জায়গা, এদিকে সবাই বাসায় বাসায় পানি উঠতে জায়গা, ৩-৪ থাকা যায় না। অনেক বাচ্চা বাইসা যায়, ধরতে দৈরালা হওয়া লাগে, বাচ্চারা বাইরেলে পানি শুতে বাইসা যায়। এলাকাটির মধ্য দিয়ে যাওয়া ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সীমানা খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এতে আবর্জনা জমে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে বসেবেন আপনার অবস্থা খারাপ আছে, এত মশা, মশার সাইজ বড়, খুব দুর্গন্ধ লাগে, অসুবিধা। আর বিশেষ করে অসুবিধা হয় বৃষ্টির দিনে, একটু বৃষ্টি হলেই একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়, একদম মানে যাতায়াত খুব কষ্টকর হয়ে যায়। এ বিষয়ে বরাবরের মতোই নানা পরিকল্পনা এবং আশ্বাসের ফুলঝুরি স্থানীয় কাউন্সিলরের। ওয়াসা কাজ করার কারণে সমস্ত রাস্তা কেটেছে, এবং ওয়াসা যখন আমাদেরকে ক্লিয়ারেন্স না দিবে, নবীন সার্টিফিকেট না দিবে, তখন আমরা কাজটা করতে পারছি না। ওনাদের ইচ্ছারা নবীন সার্টিফিকেট ছাড়া আমরা কাজটা হাতে পারছি না। এলাকাবাসীর প্রত্যাশা শিগগিরই এমন ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঘুষ না পেলে কাজ করেন না সাতক্ষীরা শ্যামনগর ভূমি অফিসের সার্ভেয়ার সজল, তার কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতি দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। অচলাবস্থা কাটাতে নেই কোনো উদ্যোগ, তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনেকটাই অনিশ্চিত। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দাবি পূরণ হওয়ার বিষয়ে সংশয় শিক্ষকরা। মাজহারুল ইসলামের প্রতিবেদন। প্রাঞ্চাঞ্চল্য ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এজন্য এক ভিন্ন পরিবেশ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কবে নাগাদ ক্লাস পরীক্ষা শুরু হবে সেটাও অনিশ্চিত। আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো সংকেত না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বারবার, এটাই দুঃখজনক। তারা কি মনে করেন 7 দিন ধরে ইউনিভার্সিটি পুরো বন্ধ আছে সারা দেশে, পাঠদান হচ্ছে, তার অর্থ পাঠদানের প্রয়োজন নাই, শিক্ষকের প্রয়োজন নাই, ছাত্ররা ক্লাস করতে পারে তার প্রয়োজন নাই? আসলে দুঃখজনক। আমরা কি শক্তি প্রদর্শন করতে পারি? আসলে ওনারা কি মাসলম্যানদের বেশি পছন্দ করেন, রাস্তাঘাটে ভাঙচুর বেশি পছন্দ করেন? দুর্নীতিবাজরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেসব টাকা ফিরিয়ে এনে শিক্ষকদের আগের পেনশন কার্যকর করার আহ্বান জানান শিক্ষক নেতারা। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোনো পদক্ষেপ হতে পারে না। আমাদের খেয়ে পরে থাকতে দিন। আমরা তো হাজার হাজার কোটি চাই না, আমরা তো শত শত কোটি চাই না। যারা শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, মানুষের অর্থ তছরূপ করে নেয়, জোর করে নেয়, তাদের অর্থ কেড়ে আনুন। সেই অর্থ দিয়ে রাষ্ট্রের এই সকল জায়গায় সেবা দিন, সেটি হবে উত্তম ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তারা। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন নিয়ে 3 ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
তিন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা একটা নিউক্লিয়াস যারা 2015 সালে ষড়যন্ত্র করেছে, যারা রাজতন্ত্রের মতো চলছে, রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে 2024 তারা একই কায়দায় প্রত্যয় স্কিমে আমাদেরকে নিয়েছে। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠনের দাবি নিয়ে গত 2 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ অরিন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এটা হচ্ছে প্রতিদিনের যে আমাদের শহরের যে বড় বাজার, এই বাজারে কিন্তু এই শহরের নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকেন। আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমি দাঁড়িয়ে আছি মাসুয়া বাজার, এখানে মাছ বাজারে। এই মাছ বাজারে কিন্তু যেটা এসে আমি জানতে পারলাম যে মাছের দাম আগের চেয়ে একটু প্রকারভেদে কিছু মাছের দাম বেশি। যেরকম একটু বড় মাছগুলো 500, 550 টাকা পর্যন্ত, ছোট মাছগুলো হয়তো 200 টাকা, 250 টাকা, 300, 350, বিভিন্ন সাইজ ভেদে প্রকার ভেদে মাছগুলো বিক্রি হচ্ছে। আর একটা বিষয় যেটা কাঁচা বাজারের সবচেয়ে বড় কথা, যে কাঁচা বাজারের কিছু শুধুমাত্র পটল ছাড়া, অর্থাৎ পটল 30 টাকা বা 25 টাকা, 40 টাকার মধ্যে আছে। তা বাদে কিন্তু পেঁয়াজ কিন্তু 110 টাকা, 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আলু 60 টাকার থেকে প্রকারভেদে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একজন ক্রেতার সঙ্গে আমি একটু জানতে চাই যে আপনারা তো বাজার করতে এসেছেন, তো এখানে কি অবস্থা? আপনাদের বাজার কি আগের থেকে দাম কম না বেশি, বা কি মনে হচ্ছে আপনাদের কাছে? ধন্যবাদ দেশ টিভিকে। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন জানাবেন? অনেক ধন্যবাদ। আসলে মাছ মাংসের বাজারে যে দাম আমরা দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে কিন্তু অনেকে যে নিম্ন এবং মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের যেটি বলছেন যে মাছের বাজারটা একেবারেই চড়া। ইলিশ মাছ যেটা 1 কেজি পরিমাণে, সেই ইলিশটি কিন্তু বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি, এবং যে ছোট সাইজের যে আধা কেজির উপরে সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে, যা কিন্তু সাধারণ ক্রেতাদের আসলে নেগালের বাইরে। তো সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই মাছের বাজারে যে ইলিশ মাছ এবং রুই মাছ, কাতল মাছ, যে এই শখ করে যে আত্মীয় স্বজন আসলে পরে যে একটু ভালো মন্দ খাওয়াবে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নেই। সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে নদ নদীতে পানি এসেছে এবং মাছ যে সরবরাহ বাড়লেও কিন্তু যে মাছের বাজারটা যে আগে যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মাছের বাজার যে চড়া এবং কমেনি। সেক্ষেত্রে আমরা এখন একজন কথা বলবো একজন মাছ ব্যবসায়ীর সাথে, যে আসলে এই ইলিশ মাছের বাজারটা এত দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি, আসলে কি মনে করছেন? বর্তমান ইলিশ মাছের পর্যাপ্ত পরিমাণ ধরা পড়তেছে না, মাছ খুব কম, তার জন্য মাছের দামটা অনেক বেশি। ইনশাল্লাহ সামনে মোটামুটি 20 তারিখ পর ইলিশ মাছের দাম কমবে। আমরা চাই ইলিশ মাছের দাম কমবে, সাধারণ মানুষের কম দামে যেমন খাইতে পারে। আচ্ছা, কোন ইলিশটা কত দামে বিক্রি করছেন আপনি? 1 কেজি 200-300 গ্রাম মতন ইলিশ 1900 টাকা কেজি, আর 800-900 গ্রাম মতন ইলিশ 1500 টাকা কেজি। আমরা চাই এগুলো যেমন আরো কেজিতে 400-500 টাকা করে কমে যায়, সাধারণ মানুষ যেমন কিনতে পারে। যেমনটি শুনছিলেন যে 1 কেজি পরিমাণ যে ইলিশটা সেটি বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি, এবং আধা কেজির উপরে যেটি বিক্রি সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে। আর যে রুই মাছ, যে চাষের যে রুই মাছ রয়েছে, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি, কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। তো সাধারণ ভোক্তারা এবং কেটে খাওয়া মানুষ যারা বলছেন যে মাছ, যে দেশি মাছ, যে গুড়া মাছ, যে মলা, পুটি থেকে শুরু করে যে গুড়া মাছগুলো রয়েছে, সে মাছও কিন্তু 600 টাকা কেজির নিচে কিন্তু কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তো আসলে আর যে গরিবের যে গরিব মানুষ যারা রয়েছে, তারা যে
মাছ যে চাহিদা, আমিষের চাহিদা পূরণ করেছে পাঙ্গাস মাছের দামও কিন্তু আজ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। আসলে এই মাছ কিন্তু গত 1 মাস আগেও কিন্তু 110 টাকা 120 টাকা কেজিতেও কিন্তু পাওয়া যেত, কিন্তু এখন যে পরিমাণ আসলে দাম বেড়েছে এতে করে সাধারণ ক্রেতাদের বাইরে চলে গেছে। তো আসলে আমরা যেটি মনে করছেন যে সাধারণ ক্রেতারা যেটি মনে করছেন যে নদ নদীর মাছ বৃদ্ধি পেলেও এবং সরবরাহ বাড়লেও যে মাছের দামটা বৃদ্ধি হওয়ার আসলে কারণ কি সেটি আসলে কিন্তু তারা বলতে পারছেন না। তারা বলছেন যে বাজার মনিটরিং করা হলে হয়তো বা দাম নিয়ন্ত্রণে আসবে এবং যে চাষের মাছগুলো রয়েছে সেগুলোতে আসলে ফরমালিন ব্যবহার করা হয় সেই অভিযোগও কিন্তু ক্রেতারা করেছেন। আর মাংসের বাজারে গরুর মাংস আছে মানিকগঞ্জ যে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আর ব্রয়লার মুরগি যেটি সে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে 230 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। আর দেশি মুরগি বিক্রি হয়েছে গত সপ্তাহে 700 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 680 টাকা কেজি। তো ব্রয়লার মুরগি এবং যে মুরগির বাজার সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তো আমরা কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছেন আসাদুজ্জামান রুমেল, তার সাথে তিনি যেটি বলছেন যে নিয়মিত বাজার মাছ মাংসের বাজারে মনিটরিং করছেন এবং তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যাতে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তো আমরা কথা বলেছি জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাবের যে সাধারণ সম্পাদক শামসুর নবী তুলি, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে বাজার মনিটরিং যে পরিমাণে করা হচ্ছে তা অতি নগণ্য এবং যে লোক দেখানো অভিযান বলে তারা জানিয়েছেন। তো এই অভিযানের পরিমাণ যেন বৃদ্ধি করা হয় এবং যে অভিযানের যেন সুফল সাধারণ ক্রেতারা এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ পায় সেই জন্য জোর দাবি জানিয়েছেন। তো অরিন, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জের মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার অফিসে সার্ভেয়ার সজলের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে করেন না কোনো কাজ। দুর্নীতিগ্রস্ত এ ব্যক্তির কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারাও। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সাধারণ মানুষ এমনিতে নানা দুর্যোগে অতিষ্ঠ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছেন ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন। তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। খাল ডিসিআর দেওয়ার নামে টাকা নিচ্ছে, তারপরে সে টাকাটা নেওয়ার পরেও তাকে ডিসিআর দিচ্ছে না, দাখিলা কাটার নামে তার কাছে টাকা দিতে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 50-60 টাকা ডিসিআর, সেখানে 10,000-20,000 টাকা নিচ্ছে। ভূমি সেবা নিতে টাকা দিতে অস্বীকার করলে কলেজ শিক্ষককে শুধু তুচ্ছ-তাচ্ছিল্যই নয়, আটক করার হুমকিও দেয় সজল। বিশ্ববিদ্যালয় ছাত্রের কাছ থেকেও কাজ করে দেওয়ার নামে নিয়েছেন টাকা। এ নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অনেকে। সজল হোসেন তখন আমাকে খুব হুমকি ধামকি দেয় এবং ঘুষের টাকা না নিয়ে কিসের জন্য আসছে আমি এই কথাও বলে। ওনার টেবিলে যখন আমার ফাইলটি যায় তখন উনি টাকা ছাড়া ছাড়বেন না এবং মুহুরি নিয়ে আসতে বলেন আমাকে। তারপরে অ্যাটলিস্ট 20,000 টাকার বিনিময়ে উনি আমার কাগজটি সিগনেচার করেন। সার্ভেয়ার সজল ওনার ওইখানে আমাদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গার জন্য গেলে কিন্তু হয়রানি করে, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না এই কারণ অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার সজলের দাবি, এসবের কিছুই জানেন না তিনি। এই বিষয়ে আমার কোনো সংশোধন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। যে নিউজ আমাকে নিয়ে হয়েছে এই বিষয়ে আমার কোনো সংশোধন নেই, এই বিষয়ে কোনো আমার কাছে জানা নেই। সার্ভেয়ারের অনিয়মের লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। এই যে দুর্নীতিগুলো হয় কাদের মাধ্যমে হয় এইগুলো তদন্ত হওয়া দরকার এবং আজকে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। সরকারি কর্মকর্তার জনগণের সেবক, জনগণের সেবকরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেটি আমাদের জন্য দুঃখজনক। সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান। যখনই জানতে পেরেছি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং আশা করছি যে আমাদের এলাকার মানুষের সুরক্ষার জন্য তাকে এখান থেকে দ্রুত অপসারণ করা হবে। সার্ভেয়ারের হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। 1 সাতক্ষীরা
নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরও থাকছে। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে চরম নাটকীয়তা, কট্টর ডানপন্থী দলকে পেছনে ফেলে এগিয়ে বামপন্থী জোট। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো কোনো চালের দাম আবার বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।